এই যে উচ্ছেদ অভিযান তুলে দিচ্ছি, তাদের ফোন নাম্বারগুলো রাখছি, তাদের সাথে যোগাযোগ করব। হয়তোবা আজকে আছি, কালকে আবার নাও থাকতে পারি। আমাকে চোখ বন্ধ করে অনেকে সমালোচনা করেন, চোখ বন্ধ করে অনেকে আমার প্রশংসা করেন। আমার দুটোর একটু দরকার নেই। দেখতে শুনতে বা হাইটটা একটু ছোট হলেও আপনার সেই ঝালমরিচের মতো জিনিসটা হয়তো বা আছে। আমার দেশের সামরিক বাহিনী, আমার দেশের ব্যুরোক্রেসি কোনো কিছুই আমার জন্য, আমার কমিটির জন্য প্রস্তুত। ঢাকার আকাশে তারা দেখা যায় না, এটা খুব বেশি কষ্ট দেয়। যেদিন নমিনেশন নিতে যাব তার আগের রাতে আমার ঘুম হয়নি। আমি একটা গান শুনছিলাম, ও আলোর পথযাত্রী এই যে রাত্রি এখানে থেমো না। ব্যক্তি সর্ববিধ চাকমা হলেন ঝিনুকের মতো বলা যায় বা শামুকের মতো বলা যায়। ঝিনুক বললে একটু বেশি দামি শোনা যায়, সো শামুকের মতো বলি। শামুক তো আসলে হাসে খায়, আমার কমিটির মানুষরাও খায়। সো শামুকের দাম ঝিনুকের চাইতে একটু কম। ঝিনুকের সাথে তুলনা না করে শামুকের সাথে তুলনা করে নিজেকে। লজিক রেশনাল এটা হচ্ছে আপনার খোলসটা, আর ভেতরের যে অংশটা ওটা খুব নরম। সেটা কাজের মাধ্যমে দেখা যায়। এই যে উচ্ছেদ অভিযান তুলে দিচ্ছি, তাদের ফোন নাম্বারগুলো রাখছি, তাদের সাথে যোগাযোগ করব আমি প্রশাসনের সাথে কথা বলে। কারণ টোটালি আপনি ফুচকা নাই করে দিতে পারবেন না, বাদাম নাই করে দিতে পারবেন না। এটা একটা বিশ্ববিদ্যালয়ের অংশ। আমরা কি করতে পারি? আমরা এখানে স্পেসিফিক 5টা 10টা বসিয়ে দিয়ে তাদেরকে আমরা প্রশাসন তদারকি করবে যে আপনি যে এই যে এটা বানাচ্ছেন এটা কয়দিন আগের তৈরি, এটা আপনি কোত্থেকে কিনেছেন ফুচকারটা, আপনি যে বাদামটা এটা কোত্থেকে নিয়ে আসছেন, আপনি যে ভাজা পোড়া যেটা করছেন সেটা কয়দিনের তেলে ভাজছেন। আবার বিশ্ববিদ্যালয়ে যদি এগুলো বেচে কেনা হয় সেটা তদারকি করার এটার অধিকার তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের আছে। সো তাদেরকে উচ্ছেদ করা বলতে কি এটা একটা প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে, একদম খোলাসা করে বললাম। মানুষ সবসময় ওই কি বলবো, ওই রুট বিহেভ, ওই শক্ত জিনিসটা দেখছে, কিন্তু ভেতর থেকে কাজটা করে যাচ্ছে যে তাদের কথাও ভাবছে। ওই যে ওখানে ওনাকে গত কয়েকদিন আগে উচ্ছেদ করলাম, বললাম যে আপনি এখানে আর বসবেন না, আপনি এটার দোকানটা দেন নিউ মার্কেটে। কালকে কান্না করেছেন এসে, বললাম যে কালকে থেকে বসেন, কিন্তু আপনার দোকানটা এখানে পারমিশন নেওয়া লাগবে। সততার জায়গা থেকে সর্বমিত্র সততার পক্ষে খুব কঠোর। তো সেই জায়গা থেকে অনেক রিস্ক থাকবে, অনেক ঝুঁকি থাকবে। ফ্যামিলির কোথাও গিয়ে হয়তো বা চিন্তা করতে হবে, কিন্তু কাজটা করে যেতে হবে। সততার পক্ষে, সত্যের পক্ষে থাকতে হবে। ভবিষ্যতে সর্বমিত্র রাজনীতিবিদ না হয়ে সাংবাদিক হতে পারে, আর আপনার ব্যুরোক্রেসির দিকে যেতে পারে। কারণ ম্যাজিস্ট্রেসি পাওয়ার খাটাচ্ছি বলে অনেকে তো বলছেন। সো সেই জিনিসটা হয়তো বা আছে। দেখতে শুনতে বা হাইটটা একটু ছোট হলেও আপনার সেই ঝালমরিচের মতো জিনিসটা হয়তো বা আছে। সো সততার পক্ষে থাকার জন্য ব্যুরোক্রেসির পক্ষে, ব্যুরোক্রেসির দিকে যেতে পারে, এটা আনসার। আমার মন খারাপ হলে আমি আমার চাওয়া পাওয়া আসলে খুব কম। ওই যে বলে না যে কোথাও ঘুরে আসি। আমার যখন আমি কলেজে পড়তাম খুব মাঝে মাঝে মন খারাপ হতো যে ফ্যামিলি থেকে দূরে একটা লাইফটা পুরো একটা সার্কেলের মধ্যে ঢুকে গেছে। সকালে উঠো, পড়াশুনো করো, ক্লাসে যাও, পড়াশুনো করো, খাও, ঘুমাও, আবার পড়াশুনো করো। কোথাও ঘুরে আসা দরকার। আমার মনে হয় রাস্তায় আমি যদি হাঁটি সেটা আমার জন্য দ্যাটস এনাফ। মানে নিচে যদি একটু হেঁটে আসি, মানে এই চাওয়া পাওয়াটা মানে আমার খুব একটা বেশি বড় না। চাওয়া পাওয়া যদি খুব বেশি বড় হতো তাহলে অন্যান্য নেতাদের মতো করে হয়তো বা এতক্ষণে বাইক নিয়ে বুম বুম করে ঘুরতাম। যা কালকে হয়তো একটা ভিডিও দেখেছেন, স্টোরি দেখেছেন, ওটা হচ্ছে আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকের বাইক। আমি বললাম যে ভাই একটু দেন, একটু ঘুরে আসি। সো চাওয়া পাওয়ার জায়গা থেকে আমার খুব কম। তবে হ্যাঁ, একটা মেজারমেন্ট আছে। যে শার্টটা পরে আছি, যে প্যান্টটা পরে আছি,
এটা হয়তো বা ব্রেন্ডার। সো স্বাচ্ছন্দ্যের জায়গা থেকে আমি খুব এটা মেনটেন করি, কিন্তু চাহিদার তুলনায় অত বেশি আমার দরকার নেই। এবং মন খারাপের জায়গা থেকে যদি বলি, গান শুনি, ছাদে বসে থাকি, গান শুনি, আর ঢাকার আকাশে তারা দেখা যায় না। এটা খুব বেশি কষ্ট দেয়। মন খারাপ হলে আরও বেশি মন খারাপটা জন্ম দেয় যখন ঢাকার আকাশের দিকে তাকাই যে তারা দেখা যায় না। কোনো একজন মানুষ আমার কাছে আসবে একটা সমস্যা নিয়ে, সেই সমস্যাটা যখন আমি সমাধান করে দিতে পারবো, তার যে হাসি, কান্না করছে কিন্তু আনন্দে সমস্যার সমাধান হয়েছে বলে খুব বেশি আনন্দ দেয়। জীবনটাকে আমি 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে দিন যাপন, আরেকটা হচ্ছে জীবন যাপন, আরেকটা হচ্ছে জীবন উদযাপন। যারা আগামীকাল কি হবে সেটার ভাবনা নেই, সে হচ্ছে দিন যাপন করছে। যে জানে তার জীবন কালকে কি করবে, পরশু কি করবে সেটা সে জানে না, যা বা সামান্যটুকু একদম মাঝখানে জীবনযাপন। আর উচ্চবিত্ত থেকে শুরু করে, উচ্চবিত্ত না হোক, কালচারালি সে একটা মানসিক প্রশান্তি পায় তার কাজে। ধরেন যে একজন ফটো সাংবাদিক, সেটাকে পেশা হিসেবে নিচ্ছে নাকি নেশা হিসেবে নিচ্ছে? যদি নেশা হিসেবে নেয় তাহলে সে জীবন উদযাপন করছে। জীবনটাকে দেখি এইভাবে। আমি যেদিন নমিনেশন নিতে যাব তার আগের রাতে আমার ঘুম হয়নি। আমি একটা গান শুনছিলাম, ও আলোর পথযাত্রী এই যে রাত্রি এখানে থেমো না। এই যে গানের লাইন, কবিতার লাইন, এইগুলোর সাথে আপনার রিলেট করতে পারা নিজের জীবনকে, এগুলো শুধুমাত্র শোনার জন্য শোনা না, মিউজিকটা ভালো লাগছে এটার জন্য শোনা না। আপনি একজন গীতিকার, একজন কবি, তিনি এত চমৎকারভাবে লাইনগুলো লিখছেন, ছন্দ মেলানোর জন্য শুধুমাত্র কবিতা না, আপনার রিলেট করতে পারার জন্য কবিতা, আপনার রিলেট করতে পারার জন্য আপনার গান। এইভাবে আমি শুনি, এইভাবেই পড়ি। সমালোচনা হবে জেনেই তো আপনার ডাকসুর যে প্যানেলটা নির্বাচন করলাম, সেটা জেনে শুনে তো প্যানেলটা নির্বাচন করেছি, তাই না? আমি আমার বিশ্ববিদ্যালয়ের ভালোর জন্য, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষার্থে যতটুকু যা কিছু করা দরকার, একটা ডাকসু যেভাবে ফাংশন করবে, কার মাধ্যমে, কাদের মাধ্যমে, কাদের দ্বারা, কিভাবে কি ফাংশন করবে না করবে, সব কিছু বিচার বিশ্লেষণ করে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে যতটুকু কি করা যায় সব কিছু জেনে বুঝে, সব কিছু দেখে তারপরে তো আমি এখানে আসা। সো সমালোচনা একটু থাকবেই। আমি যাদের সাথে এসেছি তাদের কাছে আমার কমিউনিটির মানুষজন খুব একটা বেশি যায় না, খুব একটা বেশি যায় না বলতে কি যায় না। তো সেই জায়গা থেকে সমালোচনাটা হবে আমি জানতাম, কিন্তু তাও যদি ভালো কিছু করতে চাই তাও সমালোচনা দু একটা শুনতে সমস্যা কোথায়? উচ্ছেদ অভিযান দেয়া বা রাত জেগে পাহাড় দেয়া, টহল দেয়া, এটা তো ডাকসুর কাজ না। কিন্তু আমি আমার বিশ্ববিদ্যালয়ের ভালোটা চাই, আমি আমার বিশ্ববিদ্যালয়কে নিরাপদ দেখতে চাই। তো সেই জায়গা থেকে আমি যদি আমার জায়গা থেকে সর্বোচ্চটা যদি করতে পারি, আমি করলাম। অনেক দার্শনিক, দর্শনশাস্ত্র যারা পড়ে আমার কথা শুনলে হয়তো বা হাসবে। তো আমি মনে করি যে পৃথিবীতে যে জিনিসটা এক্সিস্ট করছে, যে মানুষটা এক্সিস্ট করছে, তার অবশ্যই একটা কারণ আছে, একটা রিজন আছে, একটা দাম আছে তার, সেজন্য সে এক্সিস্ট করছে। বাংলাদেশের ইতিহাসে বা রাজনৈতিক ইতিহাসে যে মানুষগুলো এসেছিল, তার কোনো একভাবে পজিটিভ হোক বা নেগেটিভ হোক, তার একটা অস্তিত্ব ছিল, তার একটা দাম ছিল, তার একটা কারণ ছিল। দ্যাটস ওয়াই সে টিকে থেকেছে। আর যার দাম ছিল না, যার অস্তিত্ব ছিল না, যার টিকে থাকার কোনো কারণ ছিল না, রিজন ছিল না, সে বিলুপ্ত হয়ে গেছে, সে ম্যানেজ হয়ে গেছে। সংযোজন বিয়োজন তো অনেক কিছুই হয়েছে। আপনার আসার আগে একরকমভাবে জানতাম, আসার পরে আরেক রকমভাবে জানি। আপনার সামনে থেকে দেখি বিপ্লবী, পেছনে দেখি অন্য কিছু, অনেক অনেক বিষয় আছে। তো সেই জায়গা থেকে দেখার কোনো শেষ নেই, জানার কোনো শেষ নেই। কাউকে হঠাৎ করে আমি তো সোশিওলজি স্টুডেন্ট,
আমরা রুরাল সোশিওলজি অ্যান্ড আরবান সোশিওলজি, আমরা যান্ত্রিক সমাজের মধ্যে মানুষজনকে আসলে খুব তাড়াতাড়ি আমরা জাজ করি, যার কারণে কাউকে হঠাৎ করে আমরা মাথার উপরে উঠে ফেলি, যাকে আমরা আর পরে আর ছুতে পারি না, যাকে আমরা আর জবাবদিহিতার আওতায় আনতে পারি না। আমাদের মনে হয় ধীরে সুস্থে একটু জাজ করা উচিত, সেটা ইভেন আমার ক্ষেত্রেও। আমাকে চোখ বন্ধ করে অনেকে সমালোচনা করেন, চোখ বন্ধ করে অনেকে আমার প্রশংসা করেন। আমার দুটোর একটা দরকার নেই। আপনার স্ট্রিফ আমার কাজগুলো দেখে যান, দ্যাটস ইট। খারাপ লাগে একটু হয়তোবা কোথাও মনোবলটা হারাই মাঝে 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 মনে হয় যে এরকম না হলেও পারতো, যে সমালোচনা না করে হয়তো আর একটু দেখতো তারা, একটু বিচার বিশ্লেষণ করতো। শুধুমাত্র মতাদর্শের পার্থক্যের কারণে সমালোচনা না করে তারা পরামর্শ দিতে পারত। রাজনীতিতে যাওয়ার চিন্তাভাবনা এখন নেই সত্যি বলতে, কারণ আমার কথাগুলো অনেকে কাটছাট করেছে, অনেক মিডিয়া কাটছাট করেছে। একটা বার্তা দিতে চেয়েছিলাম, বার্তাটা হচ্ছে এখন দূরত্ব ঘোচানোর সময় এসেছে। আপনি পাহাড়ের মানুষকে শুধু পাহাড়ই কেন রাখবেন? সে তো বাংলাদেশের নাগরিক। আর তার কি অধিকার নেই আপনার বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার? তার কি অধিকার নেই সে পররাষ্ট্রমন্ত্রী হয়ে আপনার দেশকে রিপ্রেজেন্ট করবে জাতিসংঘে গিয়ে? তার কি অধিকার নেই মাদক দমন, সন্ত্রাস দমনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসে মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান দেওয়ার, সে লিডটা দেওয়ার? আছে, সে সক্ষমতা কি নেই? আছে। কিন্তু তাকে শুধুমাত্র কেন আপনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করে রাখবেন? এই দূরত্ব ঘোচানোর সময় এসেছে। জাতীয় রাজনীতি আমার জন্য প্রস্তুত না, এইভাবে একটা ইন্টারভিউ আমি দিয়েছিলাম। আমি তো সমাজবিজ্ঞানের স্টুডেন্ট, আমি একটু এরকমভাবে কথাগুলো বলি। এই আমি মানে শুধু আমি না, আমি মানে আমার কমিউনিটি, আমার জাতিগোষ্ঠী, আমার সম্প্রদায়, আমার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে থেকে শুরু করে আমার দেশের সামরিক বাহিনী, আমার দেশের ব্যুরোক্রেসি, কোনো কিছুই আমার জন্য, আমার কমিউনিটির জন্য প্রস্তুত না। আমার দেশের একজন রাজনীতিবিদ, তিনি কেন শুধুমাত্র পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হবেন? আমি এখন পর্যন্ত কোনো সচিবকে দেখলাম না সেভাবে বোল্ডলি চাকমা সম্প্রদায়, মারমা সম্প্রদায়, ম্রৌ সম্প্রদায় থেকে উঠে আসছে। ব্যক্তি সর্বমিত্র চাকমা প্রথমত যুক্তি দিয়েই দেখে, আবেগের জায়গায় সবাই স্পর্শ করতে পারে না, খুব টাফ। অনেকটা বলতে গেলে মৃত্যু জিনিসটাকে আমি খুব ইন্টারেস্টিংভাবেই দেখি। আপনার মৃত্যু জিনিসটা আপনাকে সব কিছু থেকে আপনাকে দায়মুক্তি দিবে। আপনি যখন মারা যাবেন, যে মানুষটা আপনার কোনোদিন সিম্পিটি আপনাকে দেখায়নি, তারও কোথাও কি একটু মনে কষ্ট লাগবে, দুঃখ হবে, শোকাত হবে। তো সেই জায়গা থেকে এটাকে আমি কোনোভাবে ভয় হিসেবে দেখি না। বাংলাদেশের মানুষ যখন মনে করবে যে সে এখানকার নাগরিক, তার অধিকার আছে, সে তার যখন কোনো একজন প্রাইম মিনিস্টার, কোনো একজন প্রেসিডেন্ট, কোনো একজন মিনিস্টারের কাছ থেকে শুনতে হবে না যে আমি 18 কোটি মানুষকে খাওয়াচ্ছি, আমি পদ্মা সেতু করে দিয়েছি, আমি মেট্রো রেল করে দিয়েছি। এটা তো কিছু রাজার মতো কথা, এটা সবাইকে প্রজার মতো কথা বলা। একজন নাগরিক সে যখন বুঝতে শিখবে, না এটা আমার দেশের করের টাকা দিয়ে তৈরি, এটা আমার প্রাপ্য, এটা আমার অধিকার, যখন মানুষ এটা বুঝতে শিখবে, সেরকম একটা পরিবেশ তৈরি হবে যে মানুষ বুঝতে শিখবে যে না, এটা আমার কারোর দয়া পাও না, এটা আমার কাউকে, কেউ আমাকে দয়া করে আমাকে এটা দিচ্ছে না, এটা আমার দেশের অধিকার, এটা আমার নিজের অধিকার। সর্বমিত্র নামটার সাথে মোটামুটি কাজে একটা মিল আছে। মানুষ যেভাবে বলছে সর্বমিত্র, সেরকমটা না, কিন্তু যেটা আমার মূলত, আমি যার প্রতি দায়বদ্ধ তাদের জন্য আমার কাজটা করতে হবে। আমার এক একটা ভোটের আমার এক দাম আছে। একটা 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 করে ভোট মিলে 9,548টা ভোট হয়েছে। আমি 9,547
বাদ দিয়ে যে 48 হওয়ার জন্য যে একটা ভোট, সেটার একটা মূল্যবান একটা ভোট। খুব ভেবে চিনতে পাতার পর পাতা, পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টে আমাকে ভোটটা দিয়েছে। আমি তার প্রতি দায়বদ্ধ। তার সেফটি ইনশিওর করার জন্য আমাকে কাজটা করতে হবে। টোটালি আমি ফ্রন্টলাইনার না। ডাকসুতে আসার আগে আমার যে কর্মকাণ্ড সবগুলো হচ্ছে আপনার ধরেন যে 10 জনের সাথে ভোকাল হওয়ার যে বিষয়টা, সেটা টোটালি ওরকমভাবে ছিল না। হয়তোবা আজকে আছি, কালকে আবার নাও থাকতে পারি। যাওয়ার আসলে কোনো বাধা নেই আমার। হ্যাঁ, আমি যখন এইচএসের রেজাল্ট দিল, আমি নটরডেম স্টুডেন্ট ছিলাম। আমাকে এক মিডিয়ার পার্সন জিজ্ঞেস করছিলেন যে বড় হয়ে কী হতে চান। আমার আসলে কোনো বাধা ধরার নিয়ম নেই। আমি স্বপ্ন দেখি জাস্ট, মানে স্বপ্নটা কোনো একটা নির্দিষ্ট কোনো কিছুকে কেন্দ্র করে না, কালেকটিভলি স্বপ্ন দেখি। আমার ফ্যামিলি একদম খুব অ্যাপলিটিক্যাল, খুব মানে একদম কোনো ঝামেলায় জড়াতে চায় না এরকম ফ্যামিলি। তো সেই জায়গা থেকে শঙ্কাটাও অবশ্যই আছে, মানা করে। তো বলি আর কি যে কাজটা আমাকে করতে হবে, বুঝাই।